fourth innings with GB. কি হবে ফাইনালে, বিশ্বকাপ ফাইনালে কি হবে, এটা আপাতত চায়ের দোকানের পচা থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী একই ভাবনায় আলোড়িত। আমার মনে হয় যে এই টুর্নামেন্টে সবচেয়ে ভালো যদি কোনো স্ক্রিপ্ট রাইটার থাকতেন এই টুর্নামেন্টের, তাহলে সে অদৃশ্য স্ক্রিপ্ট রাইটার যে স্ক্রিপ্ট লিখতেন ফাইনালে সেই দুটো টিমেরই সাক্ষাৎ। একটা টিম ব্যক্তিগত নৈপুণ্যের প্রতিনিধি, আর একটা টিম সিস্টেমের প্রতিনিধি, ছকের প্রতিনিধি, অর্থাৎ ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার বেস্ট দুটো টিম ফাইনালে এসেছে। আমরা সবাই ভেবেছিলাম যে ফ্রান্স হয়তো এবার জিতবে, ফ্রান্স খুব ভালো টিম, কিন্তু স্পেন কোথাও যেন ইমোশনে ফ্রান্সের চেয়েও আগে। স্পেনের ফুটবলে, স্পেনের তাদের স্টাইলে, তাদের কাঠামো তৈরিতে সবকিছুতে এমন একটা অদ্ভুত ব্যাপার আছে যে ভাবাই যায় না। আমি কিছুদিন আগে হল্যান্ড গিয়েছিলাম জোহান ক্রুইফের সমাধি খুঁজতে, তারপরে শুনলাম যে জোহান ক্রুইফের কোনো সমাধি নেই, কারণ তাকে যেরকম হিন্দু মতে যেরকমভাবে সৎকার করা হয় সেভাবে সৎকার করা হয়েছে, কিন্তু জোহান ক্রুইফের যত মেমোরেবিলিয়া সেগুলো নাকি সব আছে স্পেনে। অর্থাৎ বা ইউরোপিয়ান ফুটবলের এখন যেন কোথাও নার্ভ সেন্টারটা কিন্তু ফ্রান্সেও নেই, ইংল্যান্ডেও নেই, সেটা কিন্তু আছে স্পেনে। কারণ স্পেন হচ্ছে এখন সুতিকা ঘর। সেই স্পেন ভার্সেস লিওনেল মেসি, যিনি স্পেন থেকেই তার যাত্রা শুরু করেছিলেন। তাই এই দ্বৈরথটা শুধুই বিজ্ঞান বনাম শিল্প নয়, এই দ্বৈরথটা গভীর ইমোশনাল দ্বৈরথ। কোথাও কোথাও মনে হয় যে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ ইমোশন এবং ল্যাটিন আমেরিকান ফুটবলের আপাতত সর্বোচ্চ ইমোশন তারা ক্ল্যাশ করছে ফাইনালে। আজকে স্টুডিওতে আসার পথে আমি ঠিক ওই যাদবপুর থানার ক্রসিংয়ে একটা বড় ব্রাজিলিয়ান ফ্ল্যাগ পথ করে উঠতে দেখলাম। দারুণ লাগলো দেখে যে ব্রাজিলিয়ান সমর্থক তিনি। ব্রাজিল সেই কবে টুর্নামেন্ট থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, এখনো কিন্তু তার যে ব্রাজিলের প্রতি অনুরাগ সেটা ভোলেননি। আর আর্জেন্টিনার সমর্থকরা তো গোটা কলকাতা জুড়েই বা বাংলা জুড়ে বলা যেতে পারে যে তাদের তাবু খাটিয়ে ফেলেছেন। এবার ফাইনালে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে মেসিকে কিভাবে আটকাবে স্পেন। এর আগের ম্যাচগুলোতে আমরা দেখেছি যে মেসিকে কোথাও ইংল্যান্ড তার স্ট্রাইকারকে ম্যান মার্কিং এ লাগিয়ে দিয়েছে মেসির সঙ্গে। ইংল্যান্ড বারবার আটকানোর চেষ্টা করেছে, কিন্তু একটা জায়গায় গিয়ে ইংল্যান্ড থেমে যায়। আমার কোথাও মনে হয় মেসি যে রাইট উইং এর কাছ থেকে ডান পায়ে ক্রস করতে পারেন, ডান পায়ে খেলা তৈরি করতে পারেন, সেটা বোধহয় ইংল্যান্ড হিসেবের মধ্যে রাখেনি। এবার প্রশ্ন হচ্ছে যে স্পেনের যিনি কোচ হুয়ান্তে, যিনি আগের ম্যাচের ফ্রান্সের সঙ্গে আমি মনে করি দুর্ধর্ষ একটা ট্যাকটিক্স করেছেন। ফ্রান্স শুরু থেকে স্পেন বল পজিশন এত বেশি রেখেছে যে ফ্রান্স হদিশই পায়নি। শুরুর দিকে মনে হচ্ছিল এত বেশি বল পজিশন কেন, এত স্কোয়ার পাস কেন, কিন্তু পরে দেখা গেল যেভাবে স্পেন খেলাটা তৈরি করলো পজিশনে রেখে রেখে কনফিডেন্সটা, সেটা থেকেই ম্যাচে খেই হারিয়ে ফেললো ফ্রান্স। এবার প্রশ্ন হচ্ছে যে ইংল্যান্ডের সঙ্গে আর্জেন্টিনা যে খেলাটা খেলেছে সেটা খেললে কি যথেষ্ট? কোথাও মনে হয় যথেষ্ট, কারণ এবার মেসিকে সাপোর্ট করার জন্য 3-4 জন আছেন। আমি লাস্ট 3টে ওয়ার্ল্ড কাপ দেখেছি, আর্জেন্টিনার সঙ্গে ট্রাভেল করেছি। ব্রাজিলে যেখানে লিওনেল মেসি হিগুয়েনের অপদার্থতায় ফাইনাল থেকে বিদায় নেন, নইলে ওই ফাইনালে তিনি জিতিয়ে দিতেন। 2018-তে মেসি সেই অর্থে ফর্মে ছিলেন না, তিনি ক্যাপ্টেন ছিলেন। মাসচারোনেও অনেক ভালো খেলেছিলেন, কিন্তু সেভাবে রাশিয়াতে দাঁড়াতে পারেনি আর্জেন্টিনা। আর তারপর দোহাতে ইতিহাস তৈরি করে, যদিও আমার কোথাও মনে হয় দুটো ইম্পর্টেন্ট ম্যাচে কোয়ার্টার ফাইনাল এবং ফাইনালে কিন্তু মেসিরা টাই ব্রেকারে জিতেছেন। তাই কোথাও দুনিয়া বলতে পারে যে মার্টিনেজ না থাকলে, এমিলিয়ানো না থাকলে হয়তো মেসির শ্রেষ্ঠত্ব কোথাও আটকে যেত। এবার সেটা বলার স্কোপ নেই, কারণ মেসি নিজে বহন করেছেন গোটা টিমকে, তাই তার যদি মুকুট আসে তার চেয়ে ভালো কিছু হতে পারে। আমি খুব জানতে আগ্রহী যে কিভাবে মেসিকে তাহলে আটকাবে। কালকে মেসি ভার্সেস ইয়ামাল যতটা না বেশি, আমার মনে হয় কোথাও মেসি ভার্সেস স্পেন কোচ, এই ট্যাকটিক্যাল দ্বৈরথের উপর ফাইনালের ভবিষ্যৎ নির্ভর করবে। কিভাবে মেসিকে আটকাবেন, বাদিকটা আটকালেন, এখন দেখা যাচ্ছে মেসি ডান দিকেও সমান সক্রিয়, যে মেসিকে আমরা দেখিনি প্রায় বলতে গেলে। এই জায়গাটার উপর আমার কোথাও মনে হয় গোটা ম্যাচ নির্ভর করে থাকবে যে কিভাবে মেসিকে আটকাবে। মেসির যারা সাপোর্টিং প্লে, যেটা আমরা দেখেছি 2014-তে সেভাবে ছিল না, এখানে কিন্তু আছে। সেই সাপোর্টিং প্লেটা থাকার জন্য মেসিকে আরো বেশি আক্রমণাত্মক, আরো বেশি ক্ষুরোধার লাগছে। দুর্দান্ত ম্যাচ আমরা একটা দেখবো, কোনো সন্দেহ নেই। আমি একই সঙ্গে অভিনন্দন জানাতে চাই কলকাতা থেকে যেসব জার্নালিস্টরা এই টুর্নামেন্ট কভার করতে গেছেন তাদের জন্য। এরকম একটা বিরাট আমেরিকা মহাদেশ ঘুরে ঘুরে ম্যাচ কভার করা ভীষণ ডিফিকাল্ট, তাই যারা যারা গেছেন
আনন্দবাজার থেকে সুমিত ঘোষ গেছেন, আমি যাদের লেখা পড়ছি আজকালের রাজস্বী গাঙ্গুলি, দুলাল দে গেছেন প্রতিদিন থেকে, সব্যরাজী সরকার গেছেন এই সময় থেকে, আরও বোধহয় সুস্মিতা গেছেন, রূপায়ণ গেছে শুনেছি। এদের সবার জন্য অনেক শুভেচ্ছা। এবং আপনারা যারা খেলা দেখবেন কখনোই জার্নালিস্টদের কথা মনে রাখবেন, কারণ জার্নালিস্টরা ওই রানারের মতো, তারা কিন্তু ডাকবাক্স বয়ে চিঠি বয়ে আনে, কেউ তাদের কথা মনে রাখে না। বিশ্বাস করুন যে এতটা টাইম ডিফারেন্স আমেরিকার সঙ্গে, এত বড় মহাদেশের এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে গিয়ে প্রেস সেন্টারের বাইরে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থেকে এবারের মতো অব্যবস্থার শিকার হয়ে তারা যে লেখাগুলো আপনাদের পাঠাতে পারছেন, এটা কিন্তু একটা বিরাট পাওনা। আমরা যখন লেখা এখানে পড়ি এবং ক্রিটিসাইজ করি, আমাদের মাথায় থাকে না যে কত সমস্যার মধ্যে, কত প্রতিকূলতার মধ্যে জার্নালিস্টরা লিখতে বসেন। লেখা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। আবার বলি যে কালকে ফাইনালে লায়নেল মেসি যদি জেতেন, তাহলে আমরা সবাই বলবো যে ঈশ্বর তার শ্রেষ্ঠ সাধককে আবার জিতিয়ে দিলেন। কিন্তু মেসি যেভাবে এই অবধি নিয়ে এসেছেন, আমি মনে করি যে মেসির এই অবধি আসাটাই বিশ্ব ফুটবলের একটা বিশাল একটা চ্যাপ্টার। এবং যারা আমরা জীবিত অবস্থায় মেসির এই ক্রিয়াকাণ্ড, কেউ মাঠে বসে, কেউ গ্যালারিতে বসে, কেউ বাইরে বসে, কেউ প্রেস বক্সে বসে, কেউ কলকাতায় বসে দেখার সুযোগ পাচ্ছি, তারা সত্যি ভাগ্যবান। কালকের দিনটা আমাদের সবার জন্য, আমরা যারা বেঁচে আছি তাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন। কারণ ফুটবল ঈশ্বর তার সেরা প্রতিনিধিকে রোজ রোজ কিন্তু গ্রহান্তরের লড়াইতে পাঠান না। কালকে সেই দিন যেদিন আবার ফুটবল ঈশ্বরের শ্রেষ্ঠ শিষ্য উল্টো দিকে সিস্টেমের সঙ্গে লড়াই করবে। মনে রাখবেন, সিস্টেম যারা তৈরি করে তারাও কিন্তু মানুষ, তারা কিন্তু যন্ত্র নয়। সিস্টেমটা যে বানাচ্ছে, মেসির যেরকম আবেগ আছে, মেসির যেরকম ট্যালেন্ট আছে, যে লোকটা সিস্টেম তৈরি করছে, স্ট্রাকচার তৈরি করছে, সেও কিন্তু একটা মানুষ। কালকে কার জয় হবে সময় বলবে। আমরা সবাই জানি কলকাতা কার জয় চেয়েছে, দেখা যাক।